আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তিনটা বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে তৃতীয় ম্যাচে, যেই ম্যাচটা আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে, এই ম্যাচটাতেও কি একই রকমের পরিকল্পনা থাকবে কিনা বাংলাদেশের, এবং লিটন কুমার দাসের শেষ চান্সে কপাল খুলতে যাচ্ছে কার? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তোবা অন্য কোনো পরিকল্পনা করছে কিনা। আর তৃতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার পরিকল্পনায় মান বাঁচানো বা পিঠ বাঁচানো ক্রিকেট খেলছে। শুরুতেই আমি যেই আলোচনাটা করতে চাই সেটা হলো, তৃতীয় ম্যাচে কি আমাদের একই অবস্থা হবে? তার মানে প্রথম দুইটা ম্যাচ আমরা যেইভাবে কাটিয়ে দিয়েছি, যেইভাবে খেলেছি, আজকে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন তিনি বাংলাদেশ জয়লাভ করেছে, ভেরি গুড, কিন্তু তিনি বাংলাদেশের ব্যাটিং নিয়ে তিনি খুশি হতে পারেননি, তার মন খারাপ। এবং তিনি আরও একটা কথা বলেছেন, তাসকিনের প্রশংসা করেছেন, তিনি শেখ মেহেদীর প্রশংসা করেছেন, কিন্তু ব্যাটিং নিয়ে তিনি যে কনসার্ন, সে বিষয়টা তিনি গণমাধ্যমে অকপটে স্বীকার করেছেন। এখন তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেই একই ধারায় অব্যাহত থাকে, তবে কি ক্রীড়ামন্ত্রীর থেকেও ক্রিকেট বোর্ডে অন্য কেউ আছে যার কথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট বা কোচ অধিনায়ক সবাই মিলে যা করছে, সেটা কি ক্রীড়ামন্ত্রী বা বোর্ড প্রেসিডেন্টের থেকেও তারা কি অনেক বেশি শক্তিধর, অনেক বেশি ক্ষমতাধর? দেখেন, প্রথম দুইটা ম্যাচে আমরা টসে জয়লাভ করেছি। প্রথম ম্যাচটা হয়তো আমরা ওই রকমভাবে শুরু করতে চেয়েছিলাম, একটা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম যে জিম্বাবুয়ে আসলে কেমন খেলে, সেই হিসাবে আমরা তাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়েছি। আমরা পরে ব্যাটিং করেছি, তারা 124 রানে অল আউট হয়ে গেছে বা 124 রানে শেষ করতে পেরেছে, আমরা 125 রানে জিতে গেছি। ওই সময়টাতে 28 বল হাতে রেখে 8 উইকেটের জয় আমরা পেয়েছি। ওই রকম একটা কনভিন্সিং উইন পাওয়ার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট দল যখন দ্বিতীয় ম্যাচটা গত 5 তারিখে খেলতে নেমেছে, তখনও বাংলাদেশ কিন্তু টসে জয়লাভ করেছে। এখন বাংলাদেশ ওই দ্বিতীয় ম্যাচটাতে টসে জয়লাভ করার পরেও বাংলাদেশ ক্রিকেট দল আবারও ফিল্ডিং নিয়েছে এবং ওইভাবেই জিম্বাবুয়েকে আবার ব্যাটিংয়ে পাঠিয়েছে। জিম্বাবুয়ে প্যানিক করেছে, প্রথম 43 রানে তারা 5 উইকেট হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত তারা কিন্তু ওই যে জোনাথন ক্যাম্পবেলের বা ওই যে ব্রেন বেনেটের ওই পার্টনারশিপ, যেটা 43 বলে 73 রানের পার্টনারশিপ ছিল, সেই পার্টনারশিপের বদৌলতে তারা শেষ পর্যন্ত 130 প্লাস 135 প্লাস রান করতে পেরেছে। সেইখানটায় গিয়ে আবার আমরা যখন পরে ব্যাটিং করতে গেছি, তখনও আমাদের ব্যাটিংটা ওই রকমের আস্থাসুলভ হয়নি, ওই রকমের পরিকল্পনা মাফিক হয়নি। এখন একটা হচ্ছে ওই পরিকল্পনা আমরা করেছি কি না, আমাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখেছি, বিশেষ করে টপ অর্ডারের যে ব্যাটিং অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ নিয়ে আপনি বিশ্বকাপে কি খেলতে যাবেন, কেন যাবেন, কোন উদ্দেশ্যে যাবেন, কি আশায় যাবেন? আপনার প্রতিপক্ষ কিন্তু সাউথ আফ্রিকা, আপনার প্রতিপক্ষ কিন্তু শ্রীলঙ্কা, আপনার প্রতিপক্ষ কিন্তু নেপাল, যারা ওয়েস্ট ইন্ডিজের এ দল। আসলে মূলত এটা নামে এ দল, আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি ওই দলটার প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ক্রিকেটার। ওই দলটাকে কিন্তু নেপাল হারিয়ে দিয়েছে, 200 চেস করে নেপাল জিতেছে। তো আপনাকে তো নেপাল পর্যন্ত এখন হুঙ্কার দিচ্ছে। তো যখন নেপালের কাছ থেকে পর্যন্ত আপনি হুঙ্কার পান, যখন আপনার প্রতিপক্ষ সাউথ আফ্রিকা থাকবে, যখন আপনার প্রতিপক্ষ এই শ্রীলঙ্কা থাকবে, যাদের সাথে আপনি কিছুদিন আগে সিরিজ হেরেছেন টি20তে, সেই দলগুলোর বিপক্ষে যখন আপনি খেলতে যাবেন, সেই দলগুলোর বিপক্ষে খেলতে যাওয়ার আগের সিরিজটা, যেটা হওয়া উচিত ছিল একটা প্রস্তুতি সিরিজ, সেই সিরিজটাতে আপনি এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কেন? এখন ওই দুই ম্যাচের মতন সেম হবে কিনা, এটা একটা প্রশ্নের জায়গা। সেম বলতে এখানটা একাদশটাও সেম হইতে পারে। নিক পোথাস গতকাল যেভাবে কথা বলেছেন, তার কথায় বোঝা গেছে যে বাংলাদেশ দল যদি আবারও টসে জয়লাভ করে, আবারও বাংলাদেশ দল ফিল্ডিং করতে পারে। এবং তিনি বলেছেন যে পরিকল্পনা করা বা ভালো ব্যাটিং করা বা ওই যে প্রস্তুতির থেকে ম্যাচ জয় নাকি বেশি গুরুত্বপূর্ণ। তো তার ওই কথায় তো এইটা প্রমাণিত হয়, বাংলাদেশ ক্রিকেট দল আসলে জিম্বাবুয়ের এই সিরিজটাকে ওইভাবে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নেয়নি, তারা নিয়েছে সিরিজ জিততে হবে মাইটি জিম্বাবুয়ের বিপক্ষে। এখন মাইটি জিম্বাবুয়ে কেন বলছি, কারণ এই যে আমরা খেলতে নামি, আমাদের ক্রিকেটাররা বা আমাদের কর্তারা যারা আছেন, যারা পরিকল্পনা করেন, আমাদের কোচ যিনি আছেন, এরা প্রত্যেকে মনে করেন জিম্বাবুয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার সমান একটা দল। আমরা যদি ম্যাচ হেরে যাই, আমাদের অনেক সমালোচনা হবে, আমাদের এই মানে ক্রিকেট বোর্ডে অনেক কিছু হয়ে যাবে। তো এই সমালোচনার থেকে বাঁচার জন্য আমাদেরকে ম্যাচ জিততেই হবে।
তৃতীয় ম্যাচটাতে এসে যেখানটায় পরিবর্তন হওয়া উচিত, একটা তো বললাম যে ওই আগের মতন হবে কি না, যদি হয়ে যায় আসলে আমার কাছে মনে হবে বাংলাদেশ ক্রিকেট বোদ্ধা যারা আছেন বা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ওই সাহসটুকু নেই এই সিদ্ধান্তগুলো নেওয়ার। পরিবর্তন হইতে পারে শরীফুলের জায়গায় তানজিম সাকিব, পরিবর্তন হইতে পারে রিশাদের জায়গায় অথবা শেখ মেহেদির জায়গায় এই তানভীর ইসলাম। পরিবর্তন আরও হইতে পারে, সেটা হচ্ছে আপনার ওই টপ অর্ডারে আপনি একটা ক্রিকেটারকে বসিয়ে সেখানটা আবিবকে খেলাইতে পারেন, অথবা আপনি ওই তানজিদ হাসান তামিম যাকে আপনি বিশ্বকাপে নিয়ে যাবেন, এটা 100% সঠিক। এই তানজিদ তামিমকে যেহেতু 2টা ম্যাচ খেলিয়েছেন, তিনি ওই অভিষিক্ত ক্রিকেটার, মাত্র 2 ম্যাচ সুযোগ দিয়েছে, এই সমস্ত কথা আপনারা বলবেন না। তাকে আমি বিশ্বকাপে নেব, এটা 100%। কিন্তু আমার ব্যাকআপ যিনি আছেন, এমনও হইতে পারে তানজিদ তামিম বা লিটন দাস বা সৌম্য সরকার যে কোনো একজন বা যে কোনো 2জন ইনজুরিতে পড়ে যেতে পারে, তখন তো আমার পারভেজ ইমনকে দরকার। এখন পারভেজ ইমন কেমন পারফরমেন্স করে এটা কি আমার এখন দেখার সময় না? অবশ্যই সময়। তো এইটাও একটা পরিবর্তনের জায়গা হইতে পারে। পাশাপাশি যদি আমরা টসে জয়লাভ করি, আমার কাছে মনে হয় ব্যাটিং নেওয়া উচিত। শুধু ব্যাটিং নেওয়া না, টপ 4 বা 5 জন ব্যাটসম্যান যারা থাকবেন একদম শুরুর দিকে যারা ব্যাটিং করবেন, স্পেশালি লিটন কুমার দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, এরা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টার্গেট হবে 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা। শেষের দিকে মাহমুদুল্লাহ বা ওই জাকের আলী অনিক বা ওই আপনার ওই যে রিশাদ হোসেন, এরা যদি খেলে এদের প্রত্যেকের টার্গেট হবে 180 বা 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা। বাংলাদেশের মূল টার্গেট হবে 200+ রান করা। যদি এইরকম পরিকল্পনা করে তৃতীয় ম্যাচটাতে খেলতে পারে বাংলাদেশ, আমার কাছে মনে হবে বাংলাদেশ ভালো ট্র্যাকেই আছে, বাংলাদেশের শুভ বুদ্ধি উদয় হয়েছে। আর যদি দেখি বাংলাদেশ টসে জয়লাভ করে ওই ভালো বোলিংয়ের কারণে, বাংলাদেশি বোলাররা যেহেতু ভালো বোলিং করছে, এইটা মাথায় নিয়ে যদি আবার জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয়, 120, 25, 30-এর ভিতরে আবার অল আউট করে দেয়, বাংলাদেশ দল সেভাবে 100 স্ট্রাইক রেটে বা 80-90 স্ট্রাইক রেটে ব্যাটিং করে বাংলাদেশ তৃতীয় জয়টা তুলে নেয়, তখন আমার কাছে মনে হবে ওই সাহসটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এই সমস্ত পরিকল্পনা করেন তাদের নেই। এইবার লিটন কুমার দাস সম্পর্কে একটু ছোট্ট করে কথা বলি। লিটন কুমার দাস যেই কাজটা করেছেন, আমি এই স্ট্যাটাসগুলো গত 2-3 দিন যাবৎ বলতেছি, এটা আমার মুখস্থ হয়ে গেছে। গত 11 ম্যাচ থেকে 8টা ম্যাচে 1 অঙ্কের ঘরে আউট হয়েছেন, 4বার 0 রান আউট হয়েছেন। লিটন কুমার দাসের এই পারফরমেন্সের থেকেও সবথেকে বেশি আলোচিত বিষয় যেটা, সেটা হচ্ছে লিটন কুমার দাসের মানসিক অবস্থা, লিটন কুমার দাসের বডি ল্যাঙ্গুয়েজ। এইটা দেখে আপনার কাছে মনে হবে না লিটন কুমার দাস ভালো ব্যাটিং করতে পারেন। লিটন কুমার দাস যে একা হাতে ম্যাচ জিতিয়ে দিয়েছে বাংলাদেশকে, সেইগুলো আপনার কল্পনাও আসবে না বর্তমান লিটন কুমার দাসের ব্যাটিং দেখলে। অ্যাক্রস দ্য লাইনে খেলতে যান, ইন সুইং হবে না আউটগোয়িং হবে, আসলে বলটা কি হচ্ছে, বলটা কোথায় যাচ্ছে, কোথায় পড়ছে, এগুলো দেখার জন্য লিটনের সময় নেই। লিটন কুমার দাস যেটা করেন, তার মস্তিষ্কে যেটা চলে সেইভাবে তিনি শর্টস খেলতে যান এবং ভুলভাল হলে তিনি আউট হয়ে যাচ্ছেন। তো লিটন কুমার দাসের যদি আরও একটা সুযোগ, তো অবশ্যই তিনি চট্টগ্রামে আজকে এই কিছুক্ষণ পরে যেই ম্যাচটা শুরু হবে, এই ম্যাচটা শুরু হলে তিনি পেয়ে যাবেন। এই ম্যাচটাতেও যদি লিটন কুমার দাস ভালো পারফরমেন্স করতে না পারেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু প্ল্যান বিতে অবভিয়াসলি সেট করে নেবে। তারা প্ল্যান বিটা হবে এরকম, সৌম্য সরকার যদি ঢাকার ম্যাচগুলিতে ফিরে আসেন, সেইখানটায় হয়তো পারভেজ ইমন চলে আসতে পারেন, অথবা সৌম্য সরকারও যদি ভালো পারফরমেন্স করতে পারেন, ওই বিশ্বকাপে গিয়ে লিটন কুমার দাস যে 1 নম্বরের অটো চয়েস থাকবেন ওপেনার হিসাবে, সেই খাতা থেকে লিটনের নামটা কাটা যাবে। এটা হচ্ছে লিটন কুমার দাসের ওই, যদি আজকের ম্যাচটাতেও তিনি খারাপ পারফরমেন্স করেন তবেই এই জিনিসটা হইতে পারে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি সর্বশেষ যেই কথাটা আমি বলতে চাই, বটম লাইনের কথাটা বলতে চাই, হাথুরু সিংয়ে, চন্ডিকা হাথুরু সিংয়ের কথায় আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইভাবে পিঠ বাঁচানো বা মান বাঁচানো ক্রিকেট খেলার চেষ্টা করছে। এইটা আসলে আমাদের ক্রিকেটের জন্য একটা মানে এটাকে কি বলে, মানে ফেক কনফিডেন্স, একটা ফেক কনফিডেন্স গেইন হচ্ছে, এবং এইটা নিয়ে আমরা বিশ্বকাপ খেলতে যাব। আমাদের অধিনায়ক যেই কথা বলেছেন যে বিশ্বকাপ নিয়ে অত আশা করবেন না, অত এক্সপেকটেশন রাখবেন না, আপনারা সেই কথায় থাকেন, আপনারা সেই কথায় ভাবেন। কারণ এই রকম দল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বিশ্বকাপ খেলতে যাবে, সেই বিশ্বকাপে 4টা ম্যাচে তারা অংশগ্রহণ করবে, এটাই অনেক কিছু। জয় পরাজয় দ্বিতীয় রাউন্ডে যাওয়া সেগুলো অদূর ভবিষ্যতে অন্য কোনো বছর অন্য কোনো বিশ্বকাপে বাংলাদেশ দল অ্যাচিভ করার চেষ্টা করবে। পাশাপাশি আমি সর্বশেষ একটা কথা বলি, যারা গত 5 বছর আনুমানিক গত 10 বছর যারা ক্রিকেটের সাথে আছেন, যারা ক্রিকেটকে ফলো করেন, এইরকম 100 জন বা 200 জন বা 1000 মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি হলপ করে বলতে পারি 70% মানুষ বলবে বাংলাদেশ দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাবে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে কার্যকলাপ, এই কার্যকলাপের একমাত্র পরিধি বলে আমার কাছে মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।